আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কার্যগত, অবচয় এবং আর্থিক গণিত তিনটের এমসিকিউ গুলো কি কি হতে পারে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন, প্রথমত আর্থিক গণিত প্রস্তুতের রোড ম্যাপ বলা হয় তাকে। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খসড়া হিসাবে আমরা কি প্রস্তুত করি? খসড়া হিসাবে প্রস্তুত করি হচ্ছে কার্যপত্র। কাকে প্রস্তুত করি স্যার? কার্যপত্রকে। সুতরাং আর্থিক গণিত প্রস্তুতের রোড ম্যাপ হতে পারে কি? কার্যপত্র। এবং হিসাব চক্রের জন্য এটি একটি ঐচ্ছিক ধাপ, ঠিক আছে? Okay. এরপরে চলে আসি আমরা হিসাব চক্রের। ওকে, এরপরে আমরা চলে আসি হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক ধাপ। সেম কোশ্চেনে কোন ধাপটি ঐচ্ছিক ধাপ? উত্তর হচ্ছে কি? কার্যপত্র। উত্তর হচ্ছে কি? কার্যপত্র, ঠিক আছে? ওকে, এরপরে দেখি আমরা হিসাব চক্র কার্যপত্র তৈরি করা হয় কখন? সাধারণত যেহেতু এটি আর্থিক গণিতের একটা রোড ম্যাপ, তাহলে আর্থিক গণিত তৈরি করার পূর্বে প্রস্তুত করবে। আর্থিক গণিত তৈরি করার পূর্বে, আর আর্থিক গণিত তৈরি করার পূর্বে। কার্যপত্রের আগে কি প্রস্তুত করি আমরা? কার্যপত্রের আগে প্রস্তুত করি হচ্ছে রাউন্ড সমন্বয় দাখিলা, সমন্বিত রাউন্ড, ঠিক আছে? এইটুকুরই অংশ হচ্ছে কি? কার্যপত্র। এরপরে সমন্বয়ে অগ্রিম ভাড়া আছে 10,000 টাকা। কার্যপত্রে এটি কোথায় দেখানো হবে? দেখেন, অগ্রিম ভাড়া, আপনি আমাকে বলেন অগ্রিম ভাড়া একটা কি? প্রথমত সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া যেহেতু সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে সম্পদ পাশে, মানে ডেবিট পাশে। এবং এটি যখন আমরা দাখিলা দিব তখন অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট হবে। তাহলে অগ্রিম ভাড়া সমন্বিতরা মিলে কোথায় বসবে? ডেবিট কলামে। আবার এটা কোথায় যাবে? আর্থিক গণিতে ডেবিট কলামে। উত্তর হবে 1 ও 3, ঠিক আছে? এরপরে আমরা মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়? দেখেন, সমাপনী দাখিলার মাধ্যমে আমরা আয় ব্যয় বন্ধ করি। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করি স্যার? আয় ব্যয় বন্ধ করি। আয় ব্যয় যদি অপশনে না থাকে, অনেক সময় নামিক হিসাব থাকে, ঠিক আছে? আমরা বিগত ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। নামিক হিসাবও থাকতে পারে। তো মুনাফা জাতীয় কথা, এখানে মুনাফা জাতীয় হিসাব বলেছে, সব একই কথা। আয় ব্যয়, মুনাফা জাতীয় হিসাব, নামিক মুনাফা জাতীয় হিসাব। এবং এটি সমাপনী দাখিলার মাধ্যমে বছর শেষে বন্ধ করা হয়। সমাপনী দাখিলার মাধ্যমে যেহেতু অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করা হয়, তাহলে প্রারম্ভিক বছরে শুরু হয় হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্ত্ব নিয়ে। তাই প্রারম্ভিক জাবেদাটা দাঁড়ায় সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট, সকল মালিকানা সত্ত্ব ক্রেডিট, ঠিক আছে? প্রারম্ভিক জাবেদাও আমাদের এমসিকিউ এবং সিকিউ তে আসে। আসেন, মিস্টার মিস্টার অনিক একজন ব্যবসায়ী। সে কি করছে? মিস্টার অনিক একজন ব্যবসায়ী, তিনি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু সংখ্যক নতুন মেশিন ক্রয় করেন। সে আবার বিক্রি করার উদ্দেশ্যে পণ্য কিনছে। কিসের জন্য পণ্য কিনছে স্যার? আবার বিক্রি করার উদ্দেশ্যে। তাহলে আবার বিক্রি করার উদ্দেশ্যে যেহেতু পণ্য কিনছে, সুতরাং ওই পণ্যটা তার জন্য, মানে ওইটা মেশিনটা তার জন্য পণ্য। মেশিনটা যেহেতু তার জন্য পণ্য, তাহলে এটা সে কোন জাতীয় লেনদেন হিসেবে ধরবে? মেশিন হিসেবে আর ধরবে? মেশিনটাকে সে পণ্য হিসেবে ধরবে। তাহলে পণ্য কোথায় যায় স্যার? মুনাফা জাতীয় ব্যয়। কোথায় আসবে স্যার এটি? মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এরপরে আমরা 66 নম্বরে আসি। মোট প্রাপ্ত কমিশন। মোট প্রাপ্ত কমিশন হচ্ছে 900 টাকা। মোট প্রাপ্ত কমিশন হচ্ছে 900 টাকা। এর মধ্যে 100 টাকা অনুপার্জিত হলে, এর মধ্যে 100 টাকা কি অনুপার্জিত হলে চলতি হিসাব বছরে মুনাফা জাতীয় আয় কত হবে? মোট প্রাপ্ত 900, কিন্তু এটি এখনো অর্জন করি নাই স্যার। যে জিনিসটা আমি এবছরের নাই কথায়, সেটা এবছরের আয় ব্যয়ে আসবে না। বিগত বছরের টাকা কিংবা আগামী বছরের টাকা কখনো এই হিসাবকালে আসবে না, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে অগ্রিম বকেয়া কোনো কিছুই যদি না আসে, তাহলে আমরা এই 100 টাকাকে কি করব? মাইনাস করব, ঠিক আছে? তাহলে আমার মুনাফা জাতীয় চলতি হিসেবে মুনাফা জাতীয় আয় কত হবে? 800 টাকা। চলতি হিসেবে মুনাফা জাতীয় আয় কত হবে স্যার? 800 টাকা, ঠিক আছে? এরপর আমরা 67 নম্বরে চলে আসি। 10,000 টাকা মুনাফা অর্জন মানে কারবারে 10,000 টাকা নগদ থাকা নয়। কত সত্য? 10,000 টাকা মুনাফা অর্জন করছি মানে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 10,000 টাকা থাকবে, ব্যাপারটা এমন না। আমি অর্জন করেছি মুনাফা, টাকাটা নাও পেতে পারি বা আমি বেশিও পেতে পারি, ঠিক আছে?
তো এই বাক্যটির সাথে নিচের কোনটি যুক্তি যুক্ত? কোনটি? পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতির মূল কথা কি? সবকিছু মানে ডিসক্লোজ করে দেওয়া, কোনো কিছু গোপন না রাখা, যুক্ত না। নগদের পণ্য বিক্রয় করলে লাভ বেশি হয় না। নগদ টাকা ও মুনাফা দুটি ভিন্ন অর্থ। হ্যাঁ, নগদ টাকা আর মুনাফা অবশ্যই দুটি ভিন্ন অর্থ। নগদে লেনদেন করলে মুনাফা বৃদ্ধি পাবে, এই নগদে বিক্রি করলে লাভ বৃদ্ধি পাবে, দুটোটা একই কথা। হ্যাঁ, দুটোটা হবে না। নগদ এবং মুনাফা কি দুটোটা ভিন্ন অর্থে আসবে, ঠিক আছে, দুটোটা আলাদা আলাদা অর্থে বোঝায়। তাহলে আপনি মুনাফাটা অর্জন করেছেন, কিন্তু এই টাকাটা আপনি এখনো নাও পেতে পারেন, প্রাপ্যও থাকতে পারে বা অগ্রিমও পেতে পারেন। এরপরে জনাব মামুন 2022 সালে বিজ্ঞাপন খরচ ছিল 30,000 টাকা। তিনি 20,000 টাকা পণ্য বিনামূল্যে বিজ্ঞাপন করেন। হ্যাঁ, মোট বিজ্ঞাপন খরচের 3/4 বিলম্বিত হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? স্যার, টোটাল 30,000 এর 20,000 এর যোগ করলে টোটাল কত হয়? 50,000 টাকা। এই 50,000 টাকা দিচ্ছে 4 ভাগের জন্য, 4 বছরের জন্য। তাহলে 4/3 যদি করি 37,500 টাকা। তাহলে এই অংশটুকু বিলম্বিত, এই অংশটুকু কি স্যার বিলম্বিত, আর বাকি যে 12,500 টাকা এটা হচ্ছে অবলোকন। অবলোকন, তাহলে এটা খরচ আর এটি সম্পত্তি, ঠিক আছে। আমরা একটু সত্তরে চলে আসি। তাহলে যদি বুঝতে পেরেছি বিলম্বিত আর অবলোকন। আরেকটা কথা, এটা যদি 4 বছরও বলতো, এটা যদি এরভাবে না বলে 4/3 না বলে আমাকে বলছে 4 বছর, তখন এই কাজ হতো। 4 দ্বারা ভাগ করতাম, 3 দ্বারা আমরা কি করতাম? গুণ করতাম, ঠিক আছে। এরপর আসি, যদি বকেয়া খরচ সমন্বয়ে দেওয়া না হয় তাহলে ওই হিসাবের উপর কি প্রয়োগ করবে? স্যার, বকেয়া খরচ, খরচ বকেয়া আছে, এটা আপনি সমন্বয়ে দিলেন না, তাহলে আপনার দায় কম হবে, ব্যয়ও কি হবে? কম হবে। দায় কমবে, দায় কি হবে? কমবে, আর ব্যয়ও কমবে, কারণ আপনি ব্যয়কে লিখেন নাই, ঠিক আছে। তাহলে ব্যয় যদি কমে তাহলে অবশ্যই লাভ বেশি হবে, লাভ বেশি হবে। ব্যয় কমলে অবশ্যই লাভ কি হবে? বেশি হবে। চিন্তা করুন, তাহলে ব্যয় বেশি দেখানো হবে, ব্যয় কম, সরি, লাভ বেশি দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে, দুইটাই রাইট। আর দায় কম সেটা এখানে দেয় নাই, যদি থাকতো সেটাও আসতো, ঠিক আছে। ওকে, এরপরে 70 নাম্বার আছে। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলা প্রয়োজন? একটু আগে আমরা করছি সমাপনী দাখিলা। কোন দাখিলা প্রয়োজন হয় স্যার? সমাপনী দাখিলা। এগুলো আমার আগেই আপনারা আনসার করে ফেলতে পারতেছেন এখন। এরপরে সমাপনী ঝাবেদার পর কোন হিসাবে যে শূন্য হয়? আমরা জানি নামিক হিসাব বা আয় ব্যয় হিসাবকে ক্লোজ করে দিই। তাহলে সেবা, নামিক হিসাব বা আয় ব্যয়ের মধ্যে কি আছে? সেবায় আছে। সেবায়ের হিসাব কি হবে? যে শূন্য হবে, কারণ বকেয়া বেতন, দায়, অগ্রিম ভাড়া, সম্পদ, পুঞ্জীবিত অবস্থায় বিপরীত সম্পদ, এগুলো প্রত্যেকটাই থাকে। 72 নম্বরে আসি, কারখানা খরচ 2/3 অংশ বাবদ 4,000 টাকা প্রদান করা হয়। স্যার, 2/3 অংশ মানে 3/2 অংশ আর কি, অর্থাৎ এটা 4,000 টাকাটা আসলে কার মান? 2,000 এর মান। 4,000 টাকাটা কার মান স্যার? 2,000 এর মান প্রদান করা হচ্ছে। তাহলে বকেয়া কারখানা খরচের পরিমাণ কত? তাহলে এক অংশ বকেয়া, এক অংশ স্যার কি বকেয়া, 3/2 অংশ যদি হয় 4,000, এটা 2 অংশের মান, এক অংশ কি বকেয়া, এক অংশ বকেয়া। তাহলে এক অংশ বকেয়া টাকা কত? 4,000 কে আপনি, সিম্পল, এটা অনেক জটিল আসতে পারে, এই অঙ্কে একদম সহজ, 2 দ্বারা ভাগ করবো। কেন স্যার? এটা 2 এর মান। কার মান স্যার? 2 এর মান। যার মান তা দ্বারা ভাগ, যা দরকার তা দ্বারা গুণ, ঠিক আছে। এটা 2,000ই আসবে। কি শিখলাম এখানে? যার মান দেওয়া আছে, এটা ঐকিক নিয়ম, ঠিক আছে, যে ঐকিক নিয়ম, যার মান দেওয়া আছে তা দ্বারা ভাগ, যা দরকার তা দ্বারা গুণ। ওকে, উত্তর আসবে কত? 2,000 টাকা। এরপরে আমরা 73-74 চলে যাই। করিম এন্টারপ্রাইজ 2015 সালে কিছু লেনদেন নিম্নরূপ: ভাড়া বকেয়া এখনো পাওয়া যায়নি 20,000 টাকা, বকেয়া বেতন 8,000 টাকা, বীমা খরচ 4,000 টাকা 4 বছরের জন্য,
পরিশোধ করা হয়েছে যা প্রাথমিকভাবে খরচ রূপে লিপিবদ্ধ হয়েছে। তা প্রাথমিকভাবে কি নামে লিপিবদ্ধ করা হয়েছে? খরচ নামে লিপিবদ্ধ করা হয়েছে। এরপর আমাদেরকে কোশ্চেনে কি দিয়েছে আমরা একটু দেখি। কোশ্চেনের মধ্যে 3 বছরের সেবা বাবদ 3000 টাকা প্রাপ্ত হয়েছে যা প্রাথমিকভাবে সেবা আয় রূপে নিম্নরূপ করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে প্রশ্ন দিচ্ছে প্রথম বছর শেষে অগ্রিম খরচের পরিমাণ কত, অগ্রিম বীমা খরচের পরিমাণ কত। তাহলে আমরা একটু প্রশ্নে যাই, যেহেতু 4টা লেনদেন ছিল, হ্যাঁ উদ্দীপকে কয়টা লেনদেন আছে স্যার? 4টা লেনদেন আছে। আমি একটু জোয়ার করে দেখাই। 4টা লেনদেন আছে। 4টা লেনদেনের মধ্যে কি কি আছে? বীমা খরচটা দেখি। বীমা খরচ 4000 টাকা 4 বছরের জন্য পরিশোধ করা হয়েছে যা প্রাথমিকভাবে খরচ হিসেবে নিচ্ছে। তাহলে 4 বছরে 4000 হলে 1 বছরে কত হবে স্যার? 1 বছরে হবে 1000 টাকা। 1 বছরে কত হবে স্যার? 1000 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছর শেষে অগ্রিম বীমার পরিমাণ কত থাকবে? 3000 টাকা। প্রথম বছর শেষে অগ্রিম বাকি 3 বছরে তাহলে কত হবে? 3000 টাকা। ঠিক আছে, বাকি 3 বছরে হবে 3000 টাকা। ঠিক আছে, এরপর আমরা আসি প্রথম বছর শেষে অগ্রিম বীমা খরচের পরিমাণ কত? উত্তর হচ্ছে 3000 টাকা। আচ্ছা, কিভাবে এসেছে আমরা আলোচনা করছি। 2015 সালে করিমেন্টের বেসে নিট আয় কত হবে? আচ্ছা, নিট আয় 2015 সালে নিট আয় জানার জন্য আমাকে কোথায় যেতে হবে? উদ্দীপকে যেতে হবে। আমরা একটু উদ্দীপকে আসি। ভাড়া বকেয়া কিন্তু এখনো পাওয়া যায়নি। তাহলে পাওয়া যায়নি যেহেতু বলছে, এটা আমার জন্য আয়, এটা আমার জন্য কি আয়। তাহলে 20,000 টাকা আয় লিখতেছি আমরা। ঠিক আছে, এরপরে বকেয়া বেতন 8,000 টাকা, ব্যয় হচ্ছে কত টাকা বসবে? 8,000 টাকা। এবার বীমা খরচ 4 বছরের জন্য, 1 বছরটা বীমা খরচ হবে, তাহলে 3 বছর কি হবে? হ্রাস পাবে। 3 বছর হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে 1 বছর বীমা খরচ থাকতেছে। এরপর এরপর আমরা দেখছি 3 বছরের সেবা আয় বাবদ 3000 টাকা প্রাপ্ত হয়েছে, প্রাথমিকভাবে সেবা আয়ের রূপে লেখা হচ্ছে, অর্থাৎ এখানে আয় হয়েছে 1000 টাকা। ওকে, তাহলে সেবা বাড়া আয় আমার আছে 20,000 টাকা, এরপরে সেবা আয় হয়েছে 1000 টাকা, টোটাল হচ্ছে 21,000 টাকা। আর এখানে ব্যয় হয়েছে 8,000 টাকা, বীমা 1000 টাকা, টোটাল 9,000 টাকা। তাহলে 21,000 থেকে আমরা যদি 9,000 টাকা বাদ দিই তাহলে আমার আয় হবে কত? 12,000 টাকা। তো ভুল দিয়েছে, 21,000 21,000 মাইনাস 9,000 হবে 12,000 টাকা। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 12,000 টাকা। যারা পিডিএফটা দেখবেন একটু ঠিক করে নেবেন। ঠিক আছে, ক্যালকুলেশন বাকিটা ঠিক আছে। হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? হিসাব চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে সমাপন পরবর্তী রাউন্ড বা হিসাব পরবর্তী রাউন্ড। ঠিক আছে, তো এখানে হিসাব পরবর্তী বা সমাপন পরবর্তী রাউন্ড নাই। হ্যাঁ, নরমালি হিসাব চক্রের শেষ ধাপ হচ্ছে সমাপন পরবর্তী রাউন্ড বা হিসাব পরবর্তী রাউন্ড। হিসাব পরবর্তী রাউন্ড, তো এটি নেই। যেহেতু এটি নাই, তাহলে আমাকে দেখতে হবে এই দাখিলাগুলোর মধ্যে কি আছে। সমন্বয় দাখিলা, এরপরে দিয়ে আমরা কি করি, বা হিসাব পরবর্তী রাউন্ড না থাকে তাত্ত্বিক গণিত বা বিশ্লেষণকে ধরা হবে হচ্ছে রাউন্ড। এরপর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করি। তো বিপরীত দাখিলা তো হিসাব চক্রের ধাপ হিসেবে আমরা গণ্য করি না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর্থিক গণিত প্রস্তুত করা হচ্ছে। আর্থিক গণিত পরে করি বিপরীত দাখিলা, কিন্তু এই ক্ষেত্রে আর্থিক গণিত হচ্ছে হিসাব চক্রের ধাপ। সেই ক্ষেত্রে আর্থিক গণিত হবে সর্বশেষ ধাপ এমসিকিউ এর জন্য। এটা অনেক ক্ষেত্রে আমরা হিসাব চক্রের শুরুর ধাপ কোনটি সেখানেও করি, যেমন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা, লেনদেন শনাক্ত করা, এগুলোর পরে আছে জাবেদা মুক্তকরণ, খতিয়ান মুক্তকরণ। এখন এগুলো শুরুতে না থাকলে শুরুতে যদি জাবেদা দেয় উত্তরটা জাবেদা দিতে হবে হিসাব চক্রের প্রথম ধাপ। ঠিক আছে, বিপরীত দাখিলা কখন প্রস্তুত করা হয়? হিসাবকালের প্রথম তারিখে, পরবর্তী হিসাবকালের প্রথম তারিখে। এরপরে
কোন প্রতিষ্ঠানের বছরের শুরুতে সাপ্লাইসের পরিমাণ ছিল হচ্ছে 1400 টাকা, বছর শেষে 75 টাকার সাপ্লাইস মজুদ আছে? এটা কি ভুল আছে? 750 টাকা সাপ্লাইস সম্পূর্ণ হয়, হ্যাঁ, যেটা 750 হইতে পারে। এই জায়গায় একটা জিরো হবে, এই জায়গায় একটা জিরো হবে। 750 টাকার সাপ্লাইস মজুদ আছে, তবে সমন্বয় দাখিলা কোনটি? তো সমন্বয় দাখিলা যেটা আমরা দিব, এখানে আমরা দেখি যে কি দিচ্ছে। 1400 টাকার সাপ্লাই ছিল, সম্পদ মজুদ আছে কত? 750 টাকার সাপ্লাই। তাহলে সে ইউজ করছে কত? 650 টাকার সাপ্লাই, 650 টাকার। তাহলে ব্যবহৃত অংশের জন্য জাবেদা দিব না অব্যবহৃত অংশের জন্য জাবেদা দিব? যেহেতু ইতিপূর্বে সাপ্লাই নামে লেখা আছে, তাহলে আমরা সাপ্লাই খরচের জন্য জাবেদা দিব। কার জন্য জাবেদা দিব? সাপ্লাই খরচের জন্য জাবেদা দিব। অর্থাৎ সম্পদকে হ্রাস করব, খরচকে বৃদ্ধি করব। তাহলে খরচ ডেবিট, খরচ ডেবিট 650। এখানে জাবেদা কার জন্য দিবে? এটা গুরুত্বপূর্ণ জিনিস। সম্পদ, যেহেতু সম্পদ হ্রাস করতেছি, সাপ্লাই একটা সম্পদ, সম্পদ ক্রেডিট 650। ওকে, উত্তর হবে 2। ঠিক আছে, এরপরে আসি আমরা বিপরীত জাবেদা কখন প্রস্তুত করা হয়। এটা আমরা একটু আগে বললাম হিসাবকালে শুরুতে। বকেয়া ঋণের সুদের বিপরীত জাবেদা কি হবে? দেখেন স্যার, বকেয়া ঋণের জাবেদা কি? এটা একটা দায়, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। তো নর্মালি আমি একটু বলে নিই, বকেয়া আয় ব্যয়ের জন্য বিপরীত দাখিলা দেওয়া হয়। তো বকেয়া ব্যয়কে আমি লিপিবদ্ধ করলাম, সমন্বয় করলাম, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। ব্যয় বাড়ছে, দায় কমছে, সরি দায় বাড়ছে। এটার বিপরীত জাবেদা, এটার বিপরীত জাবেদা তাহলে কি হবে? এটাকে উল্টাই দিই আমরা, বকেয়া ঋণের সুদ ডেবিট, ঋণের সুদ ডেবিট, ঋণের সুদ ক্রেডিট, ঋণের সুদ ক্রেডিট। ঠিক আছে, এখানে বকেয়া ঋণের সুদ ডেবিট, ঋণের সুদ ক্রেডিট। উত্তরে আজকে 2 নম্বরটা একটু দেখেন, যেটা লিখেছি ওটা একটু দেখেন। ক্লিয়ার? এরপরে আমরা পরের এমসিকিউতে যাই। সম্ভাব্য অনাদায়ী পাওনার বিপক্ষে কোনটি প্রস্তুত করা হয়? কুড়ি সঞ্চিত, এগুলো নিয়ে আমরা 20 ক্লাসে নিয়েছি। বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কি বলা হয়? আচ্ছা, দেখো, বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কি বলা হয়? বিক্রয়কৃত যে পণ্য আমরা বিক্রি করছি, পণ্যটা বাইরে চলে যাচ্ছে, তাহলে বহির্মুখী পরিবহন খরচ। এটি একটি পরিচালন ব্যয়। এটি একটি কি ধরনের ব্যয়? পরিচালন ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ সালামি কি? একটা অপরিচালন আয় বা অন্যান্য আয় হতে পারে, অন্যান্য আয়। ওকে, এই লাঠিতে সরাও। এরপরে নিচে আসি, 82তে আসি আমরা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ 82 নাম্বারটা। ওকে, দেখেন, মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%। মোট লাভ বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? 5.5%। মোট লাভ যদি হয় 15,000 টাকা, বিক্রয় মূল্য কত টাকা? মোট লাভ, এটা মোট লাভের মান দিয়ে দিতে। প্লাস আমরা কি করব? 15,000-কে 7.5 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব স্যার? 7.5 দ্বারা ভাগ করব, যেহেতু এটি 7.5% এর মান। ঠিক আছে, আচ্ছা, 7.5 দ্বারা ভাগ করলাম, কত এর মান দরকার? বিক্রয়ের মান দরকার। কার মান দরকার স্যার? বিক্রয়ের মান দরকার। এখন দেখেন স্যার, যার আমরা মনে রাখবো, কি কি মনে রাখবো? যার উপর বলবে সে 100, তাহলে সে 100। তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা স্যার?
বিক্রয় মূল্য 100 টাকা। প্রতি 100 টাকায় বিক্রয় মূল্যে কয় টাকা লাভ হয়? 7.5 টাকা। তাহলে আজকে 15,000-কে 7.5 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। আজকে যদি আমাকে বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইতো, তাহলে আমরা ওই 15,000-কে 7.5 দ্বারা ভাগ করতাম, 92.5 দ্বারা গুণ করতাম। বুঝতে পেরেছি? কেমনে 92.5 আসতেছে স্যার? 100 টাকায় বিক্রি করে 7.5 টাকা লাভ করি, তাহলে আমার খরচটা কত? এটা হচ্ছে খরচ। এটা হচ্ছে তখন অনলি খরচ। আর এখন 100 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। বুঝতে পেরেছেন? তাহলে উত্তর আসবে খুব সম্ভবত 7,50,000 টাকা। কত টাকা আসবে স্যার? 7,50,000 টাকা। এই বললে দিচ্ছি কি আমি ভুল করেছি, হিসাব করি। আচ্ছা, 2 লাখ টাকা আসবে, 2 লাখ আসবে। বলতে বলেছি হচ্ছে 15 লক্ষ টাকা বলছে মনে হয় না? ঠিক আছে, লেখা শেষ। নোটগুলো লিখবেন অবশ্যই অবশ্যই, কাজে দিবেন। ঠিক আছে, এরপরে 83 নম্বরে আসি। অনুযায়ী কর্মসূচি বৃদ্ধির ফলে কি বিপরীতে কি প্রভাব পড়ে? আমরা বলছি অনুযায়ী কর্মসূচি যত বৃদ্ধি পাবে নিট আয় হ্রাস পাবে। ঠিক আছে, তো নিট আয় হ্রাস পাই। অনুযায়ী পাওনা কি জাতীয় খরচ? পরিচালন ব্যয়। আচ্ছা, এই ধরনের একটা এমসিকিউ আসে, কোনটি নিচের কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? হ্যাঁ, আমি কুড়িং এগুলি স্কিপ করতেছি কেন? কুড়িং নিয়ে অলরেডি একটা ক্লাস নিচ্ছি আমরা, ওটা আলাদাভাবে দিব। কোনটি অন্য তিনটির মধ্যে ভিন্ন? দেখেন, শিক্ষানবিশ বীমা সালামি খরচ, উপযোগ খরচ, এটাও খরচ, এটাও খরচ। আর শিক্ষানবিশ ভাতাও খরচ, তাহলে এটা আয়, তাই এটি অন্য তিনটি দিকে ভিন্ন। ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে কি পড়ে? ক্রয় পরিবহন পড়ে, আমদানি শুল্ক পড়ে, মজুরি পড়ে। তাহলে তিনটাই রাইট, তিনটাই রাইট। 87 আছে। আতিগণিকে সর্বজন গ্রহণ করার জন্য রচিত মান কি? জ্ঞান। এটা আমরা আগে ক্লাসেও বলেছি নীতিমালাতে। এরপর আসি, আইএএস অনুযায়ী আর্থিক গণির অংশ কয়টি? 5টি। আমরা বলি ওরা 4 গুণ, 4/1 গুণ। কি কি? বিশদায় গণি, এগুলো আপনারা 9 10 বইও পড়েছেন। 2 আর্থিক অবস্থার বিবরণী, 3 মালিকানা সত্য বিবরণী। আরেকটা আপনারা ইন্টারমিডিয়েট করতেছেন, সেটা হচ্ছে 4 নাম্বার নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফিনান্স অ্যাকাউন্টিং দুটো জায়গায় পড়বেন। ঠিক আছে, আর লাস্ট ওয়ান হচ্ছে টিকা নোট দিয়ে যে প্রত্যেকটা যেগুলো ঝামেলাপূর্ণ জিনিস আছে তার আগে যে নোট সেটা হচ্ছে টিকা। এরপর আসে 89 নাম্বারে চলে আসে, একটু উদ্দীপকে যেতে হবে, পড়ে যেতে হবে। ওকে, নীলুফা পারভীন সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ মুনাফা লাভের আশায় 2 লক্ষ টাকায় মুনাফাবিহীন পণ্য বিক্রি করেছে। আচ্ছা, মুনাফা ছাড়া যদি পণ্য বিক্রি করে, তার মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সমন্বয় জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। ঠিক আছে, তাছাড়া বিজ্ঞাপনের জন্য গরিবদের মাঝে বিনামূল্যে 1 লক্ষ টাকা পণ্য বিতরণ করছে। ব্যবসা থেকে গরিবদের মাঝে পণ্য বিতরণ তুমি কিভাবে মূল্যায়ন করছে? বিজ্ঞাপন। এটা একটা ধরনের বিজ্ঞাপন হচ্ছে গরিবদের বিনামূল্যে দেওয়া সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, মুনাফাহীন বিক্রয় 2 লক্ষ টাকা হলে আয় বর্ণিত অন্তর্ভুক্ত হবে কি? অন্তর্ভুক্ত হবে, আমরা বলেছি এটা সমন্বয় জাবেদা হচ্ছে, সমন্বয় জাবেদা। হ্যাঁ, নরমাল যাবে না, এটা সমন্বয় জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, অর্থাৎ বিক্রয় থেকে মাইনাস ক্রয় ক্রেডিট। ওকে, ক্রয় থেকে মাইনাস, তাহলে দোনোটা থেকে মাইনাস যাবে। দোনোটা থেকে কি হবে স্যার? ক্রয় থেকে বাদ যাবে, বিক্রয় থেকে বাদ যাবে। উত্তর হচ্ছে 1 ও 3। ওকে, জাবেদা দিয়ে বুঝলাম আমরা। ওকে, আচ্ছা, এখানে আরেকটা একটু নিচের দিকে নামো, খালি একটা স্পেস দাও আমাকে, আমি আরেকটা জাবেদা দেখাই।
বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটা একটু লিখে নাও, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এমনি পণ্য উত্তোলনের জাবেদা দিতে পারো তোমরা, তাই না? তোমরা কি করো, উত্তোলন ডেবিট লিখো, নরমাল জাবেদা। তো পণ্য উত্তোলনের জাবেদা উত্তোলন তো ডেবিট হবে, তো ওখানে ক্রয় ডেবিট করি, ক্রয় ক্রেডিট করি, ওখানে আমরা ক্রয় ক্রেডিট করি নরমালি, তাই না? কারণ ব্যাখ্যা হচ্ছে ক্রয় হ্রাস পাচ্ছে, পণ্যগুলো আনছিল বিক্রির উদ্দেশ্যে, এখন নিয়ে গেছে কা মালিক, ক্রয় হ্রাস পাচ্ছে। কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনের জাবেদায় ব্যাখ্যা কি এটাই, এটার ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে আসলে। আর ক্রয় মূল্যে, বিক্রয় মূল্যে নিয়ে যাওয়া মানে কি, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন অর্থ কি, সে ধরো 120 টাকায় বিক্রি করে আর এটার ক্রয় মূল্য 80 টাকা, তো আজকে সে 120 টাকায় লিপিবদ্ধ করছে, তাহলে এটাকে বলবো আমরা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। 91 নম্বরে আছে। একানব্বই আসো, হচ্ছে জনাব আকিব 2021 সালের শুরুতে 1 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনের আয়ুষ্কাল ধরা হয় 5 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 2023 সালের শেষে মেশিনটি 50,000 টাকায় বিক্রি করা হলে মুনাফা কত টাকা হবে? আচ্ছা দেখো, সে 2021 সালে 1 লক্ষ টাকা এটা কিনছে, হ্যাঁ, একটা মেশিন ক্রয় করে, মেশিন আজকাল 5 বছর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করে, শেষে মেশিনটি বিক্রি করছে শেষে। তাহলে আমরা প্রথমত বার্ষিক অবচয়টা বের করে ফেলি। এই 1 লক্ষ টাকাকে 5 দ্বারা ভাগ করো, এই 1 লক্ষকে কত দ্বারা ভাগ করবো স্যার? 5 দ্বারা ভাগ করবো, তো হচ্ছে 20,000 টাকা। বার্ষিক অবচয় কত টাকা? 20,000 টাকা। এখন দেখো 2021 সালে হয়েছে 20,000, ওকে, 2022 সালেও 20,000, 2023 সালেও 20,000, টোটাল। তাহলে আজকের বহিমূল্য কত? এই মেশিনটার বহিমূল্য হচ্ছে 40,000 টাকা। 60,000 টাকা যদি আমরা বাদ দিই, আমি বিক্রি করছি কত? 50,000 টাকায় বিক্রি করছি, তাহলে আমার 10,000 টাকা মুনাফা হয়েছে না? মুনাফা কত? আজকে বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, এটা হচ্ছে মুনাফা। বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্থক্যটা, এটা হচ্ছে কি, মুনাফা। আমরা অবচয়ে চলে আসছি, ঠিক আছে? অবচয়ের পরে ক্লাসটা ক্লোজ করব। এই ক্লাসে তাহলে আপনারা পাচ্ছেন কার্যকর্তা আর অবচয়। নিচের কোন অবচয় পদ্ধতি, স্যার এটা কোন পদ্ধতি চিনেন আপনারা? এটাকে বলা হয় ক্রমহ্রাসমান-জের পদ্ধতি। আর যেটার গঠন হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান-জের পদ্ধতি। বর্তমানে এই সূত্রটা ইউজ করা হয় না, আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান-জের পদ্ধতি সূত্র ইউজ করি, মানে দ্বিগুণ যেটা পার্সেন্টেজ। এরপর 95, বহুধাপ বিষদায়বনী কোন ধাপে নিট মুনাফা নির্ণয় করা হয়? তৃতীয় শেষ ধাপে। বহুধাপ বিশিষ্ট বিষদায়বনী বলতে বোঝায় সেবাদানকারী প্রতিষ্ঠানে বিষদায়বনী এক ধাপ বিশিষ্ট বিষদায়বনী, ওখানে সব আয় থেকে সব ব্যয়গুলো বাদ দিই। আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিষদায়বনীকে বহুধাপ বিশিষ্ট বিষদায়বনী বলে। প্রথমে মোট লাভ বের করি, তারপরে পরিচালন মুনাফা বের করি, তারপরে নিট মুনাফা বের করি। প্রথমে মোট মুনাফা, তারপরে পরিচালন মুনাফা, তারপরে নিট মুনাফা, এটাই শেষ ধাপ। ওকে, এরপর আসা উদ্দীপকটি একটু উপরের দিকে তুলে। একজন চৌধুরী প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকা মূল্যের যুক্তি মেশিন ক্রয় করে পরিবহন বাবদ 50,000 টাকা, আমদানি শুল্ক 40,000 টাকা, সংস্থাপন ব্যয় 60,000 টাকা। মেশিনের চালান মূল্য কত টাকা? চালান মূল্য হচ্ছে 10 লক্ষ টাকাই হবে, যে মূল্যে আমরা ক্রয় করছি সেটা হচ্ছে চালান মূল্য। নিচে দিকে যাও। মেশিনের অর্জন মূল্য কি? চালান মূল্য হচ্ছে ক্রয় মূল্যটা, আর অর্জন মূল্য টোটাল মূল্য যোগফল। উদ্দীপকে আসো, ফিরে আসো। তাহলে 10 লক্ষ, তারপর 50,000, 40, 60, 1 লক্ষ, তাহলে 11,50,000। উপরের দিকে যাও, 11,50,000 টাকা, 11,50,000 টাকা। এরপরে উপরের দিকে যাও। নিচের কোনটি অবচয় নির্ধারণের বহির্ভূত থাকবে? খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর সব সম্পত্তির অবচয় হয়, অবচয় অবলম্বন শূন্যীকরণ সব হয়, শুধুমাত্র ভূমির হয় না, ভূমির একমাত্র অবচয় হয় না। আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, 99 এবং 100 নাম্বার, এটা দিয়ে আমরা শেষ করবো এই ক্লাসটা। জনাব পুষ্প 2 লক্ষ টাকা একটি মেশিন আমদানি করেন। 2 লক্ষ টাকা, সরি 20 লক্ষ টাকা দিয়ে আমদানি করছে। 2 লক্ষ টাকা শুল্ক ডক চার্জ পরিশোধ করে সংস্থাপন ব্যয় 50,000 টাকা। 5 বছর আয়ুষ্কাল, আয়ুষ্কাল শেষে 1,50,000 টাকায় বিক্রি করা যাবে। তো মেশিনের মূল্য বাবদ কত লিখবো? 20 লাখ আর 2 লাখে কত লিখবো আমরা? টোটাল 12 লাখ। 50,000 যোগ করলে 12 লাখ, 22,50,000। কত বলতে লিখবো আমরা? 22,50,000 টাকা। এতগুলো শূন্য আমরা কাউন্ট করতেছি, পারতেছি না, না? আচ্ছা, এখানে 22,50,000।
উদ্দীপকে বর্ণিত ডক চার্জ ও শুল্ক কোন ধরনের ব্যয়? আমরা জানি সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত একদম ঘরে আসা পর্যন্ত যত ধরনের খরচ হবে সবগুলো মূলধন জাতীয় খরচ হবে। তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কোন জাতীয় ব্যয় হবে স্যার? মূলধন জাতীয় ব্যয়। একটি মেশিনের ক্রয় মূল্য, নিচের দিকে যাও। আচ্ছা, আরো কয়েকটা হচ্ছে শেষ করে দিই। একটি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1,00,000 টাকা। এই সংস্থাপন ব্যয় 40,000 বঙ্গমেশিন মূল্য বিষয়তে সেম। ক্রমশান্তের ভিত্তিতে দ্বিতীয় বছরের অবচয় করতে, দ্বিতীয় বছর অবচয়ের জন্য আমরা প্রথম বছরের অবচয় বের করবো, ঠিক আছে? তারপর বাদ দিব। তাহলে এখানে দেখেন, এখানে ভগ্নাংশের মূল্যের কোনো কাজ হয় না। টোটাল 1,40,000 ইন্টু 20%, যা আসবে এখানে 28,000 টাকা আসবে। এটা আমরা যদি বাদ দিই, এটা সূত্র দিয়েও করা যায় একসাথে। 1,12,000 টাকার উপরে 1,12,000 আছে, ঠিক আছে? এরপরে 20% করবো। এটার উপর 20% করলে আমরা পাবো 22,400 টাকা, ঠিক আছে? আসছে না? 22,400 টাকা। ওকে। একটি সম্পত্তির আয়ুষ্কাল 8 বছর হলে উক্ত সম্পত্তি সরবরাহ পতিত অবচয়ের হার কত? এগুলো আপনারা খুব ভালো পারেন। 100 ডিভাইড বাই আয়ুষ্কাল 12.5%। কাল্পনিক সম্পদ কোনটা? অবলোককের কমিশন। প্রাথমিক খরচ অবলেখন, এগুলো অলিক সম্পদের অন্তর্ভুক্ত। সুনামের অবলোকন কোন ধরনের সম্পদ? আন্ত লেনদেন। সুনামের অবলোকন কোন ধরনের লেনদেন? আন্ত লেনদেন। ওকে, এই পর্যায়ে শেষ করলাম ক্লাসটা। পরবর্তী ক্লাসগুলোতে আপনারা বাকি এমসিকিউ গুলো পাবেন। আশা করি আজকের দুইটা ক্লাসও দেখলে যারা যারা পরীক্ষার্থী আছেন তারা উপকার হবে। আর প্রবলেম থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।